জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া, বেগম জিয়ার সমাধিতে স্পিকার, ডেপুটি স্পিকারের শ্রদ্ধা, ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সংসদ, বললেন স্পিকার। মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারের প্রধানমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এবার রেলে শিডিউল বিপর্যয় হবে না, দাবি মন্ত্রীর। এবং ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে কংগ্রেসে ২৫০'র বেশি মার্কিন সংস্থা প্রতিষ্ঠানের চিঠি। ইসরায়েল আগের চেয়েও শক্তিশালী, দাবি নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে জনগণ একটি গণতান্ত্রিক সংসদ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। সাভারে জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। তানসিদ ভাইয়ার প্রতিবেদন। সকাল 10:15টার দিকে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নবনির্বাচিত স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পুষ্পস্তবক অর্পণ শেষে স্পিকার বলেন, বর্তমান গণতান্ত্রিক সংসদ আগামী দিনে জনগণের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি হয়। একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য এই সংসদ সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করবে। অগণতান্ত্রিক মাফিয়া সরকারের বিরুদ্ধে 17 বছর সংগ্রামের পর 2024 সালের জুলাই আগস্ট মাসে স্বৈরাচারকে বিদায় করতে আমরা সক্ষম হয়েছি। এই মহান সংগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার দুপুরে দোয়া ও মোনাজাতের পর ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন স্পিকার ও ডেপুটি স্পিকার। শ্রদ্ধা নিবেদন শেষে স্পিকার বলেন, ওয়াকআউট সংসদীয় রীতিনীতি এমন কার্যক্রমে ফেসিবাদ যাতে ফিরে না আসে সেদিকে বিরোধী দলকে আরও সতর্ক থাকতে হবে। আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্র যাতে আর ব্যাহত না হয়, গণতন্ত্রের প্রতি কোনো ধরনের আঘাত যাতে আর না আসে, সেজন্য আমরা সকল রাজনৈতিক দল মিলে ঐক্যবদ্ধ থাকব। বলেন, জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনে অন্যতম চ্যালেঞ্জ। জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যে ডিসিশন নেবে সেটাই সবার মান্য করা উচিত। নিরপেক্ষতার স্বার্থে দল থেকে পদত্যাগ করেছেন বলেও জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। 34 বছরের পুরানো দল বিএনপি থেকে পদত্যাগ করেছি, যাতে বিরোধী দলের আস্থার মধ্যে কোনো ঘাটতি না থাকে, এবং মাননীয় ডেপুটি স্পিকার তিনিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। প্রচলন ছিল। উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে। চিকিৎসকদের পরামর্শে সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে বিদেশে নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী। ঈদ উল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এরই মধ্যে ঘরে ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। শুক্রবার থেকে শুরু হয় রেল পথে ঈদ যাত্রা। যাত্রীরা বলছেন, প্রথম দিন হওয়ায় ভোগান্তি অনেকটাই কম। তবে রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম জানিয়েছেন, যাত্রীদের নির্বিঘ্ন এই যাত্রা নিশ্চিতে এবার রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে।
দোরগোড়ায় করা নাড়ছে ঈদ উল ফিতর, এবার ঘরে ফেরার পালা। কাগজে কলমে ছুটির হিসেব খোলা না হলেও ঘরে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। শুক্রবার থেকে ঈদ যাত্রা শুরু হয় রেলপথে। গেল ৩ ফেব্রুয়ারি অগ্রিম টিকিট ক্রেতাদের অধিকাংশই এদিন যাত্রা করেন। অনেকেই পরিবারকে পাঠিয়ে দিচ্ছেন ভোগান্তি এড়াতে, আবার কেউ ফিরছেন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি মেলায়। আজকে ফ্যামিলিকে দিয়ে আসতে যাচ্ছি ময়মনসিংহ, আবার কালকে ব্রেক করব যমুনা দিয়ে। মনে আনন্দ, বাড়িতে যাচ্ছি। এটা একটা ঢাকা অনেক দিন ধরে আছি, বাড়িতে যাওয়া হচ্ছে না, এখন একটা লম্বা ছুটি। তবে ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাবে, প্রত্যেকের যাত্রা শুভ হোক। শেকরের টানে ঘরমুখী মানুষের এই যাত্রার দৃশ্য রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের। যাত্রার প্রথম দিনে দেখা যায় যাত্রীর চাপ খুব একটা বেশি নেই, ফলে অভিযোগও নেই বেশিরভাগ যাত্রীর। স্টেশনে একটু ভিড় কম, আমরা একটু স্বাচ্ছন্দ্যভাবে আসতে পারতেছি। তেমন হ্যাসেল হয়নি, কারণ অনলাইনে কেটেছিলাম তো। আর ঈদ যাত্রা তো অনেক ভালোই লাগছে। তবে অনেকেই অভিযোগ তুলছেন টিকিট, টয়লেট, যাত্রী সেবার মান নিয়ে। এক্ষেত্রে সার্বিক বিষয়ে উন্নয়নের দাবি যাত্রীদের। গেছেবারের তুলনায় এবারে টিকিটটা আমাদের অত্যন্ত টাফ ব্যাপার হয়ে গেছে। সিট নাই তো নাই, কিন্তু স্ট্যান্ডিং টিকিটও আমার ময়মনসিংহ বন্ধ করা লাগছে, তাও 100 টাকা বেশি দাম। সব কিছু ঠিকঠাক, কিন্তু সার্বিক নিরাপত্তাটা একটু জোরদার করা দরকার। এদিকে ঈদ যাত্রার প্রথম দিনে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান রেলমন্ত্রী শেখ রবিউল ইসলাম। পরিদর্শন শেষে তিনি বলেন, নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে এবারে রেলে যুক্ত করা হয়েছে ৭৮টি লোকোমোটিভ। আমরা ৭৮টি লোকোমোটিভ যুক্ত করতে পেরেছি। আরও 2 দিনের মধ্যে কয়েকটি লোকোমোটিভ যদি যুক্ত হয়ে যায়, মোটামুটি চাপ থাকলেও ম্যানেজ করতে স্বস্তির সাথে সক্ষম হব বলে মনে করছি। ঈদ যাত্রায় কোনো শিডিউল বিপর্যয় হবে না বলেও দাবি করেন মন্ত্রী। জনবান্ধব রেলওয়ে গড়ার প্রতিশ্রুতিও দেন তিনি। রেল সেবার যে মান আজকে দেখেছে যাত্রীরা স্যাটিসফাইড, সেভাবে আমরা অব্যাহত রাখতে চাই, যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজন। ঈদের যাত্রা সকলের হোক ভোগান্তিমুক্ত আর নিরাপদ। বাংলাদেশ রেল ব্যবস্থা দিন দিন হবে আরও উন্নত, এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লক্কর-ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে পুলিশ। সকালে ডিএমপির যুগ্ম কমিশনারের নেতৃত্বে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধ এলাকায় বেশ কয়েকটি গাড়ি মেরামত কারখানা পরিদর্শন করেন তিনি। পরে গাবতলী বাস টার্মিনালে যুগ্ম কমিশনার সাংবাদিকদের বলেন, লক্কর-ঝক্কর গাড়ির জন্য যাত্রীরা ভোগান্তিতে পড়েন। এজন্য এসব যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এমদাদুল হক খানের রিপোর্ট। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্নে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার সকালে লক্কর-ঝক্কর গাড়ির বিরুদ্ধে অভিযানে নামে ডিএমপির ট্রাফিক বিভাগ। মিরপুর বেড়িবাঁধ সংলগ্ন বেশ কয়েকটি গাড়ি মেরামত কারখানায় অভিযান চালায় তারা। লক্কর-ঝক্কর গাড়িকে রং করে নতুন করার অভিযোগ অস্বীকার করেন কারখানা মালিকরা। নতুন গাড়ি নতুন করছি, আমার পুরাতন কোনো গাড়ি আমার রক্ষবে না। ঈদ উপলক্ষে একটু চাপ হয় আর কি, নতুন গাড়ির চাপ হয়, কিন্তু মেরামতের চাপ তো তেমন হয় না। পরে গাবতলী বাস টার্মিনালে অতিরিক্ত ভাড়ার বিষয়ে খোঁজখবর নেন ডিএমপির যুগ্ম কমিশনার। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, লক্কর-ঝক্কর বাসের জন্য ঘরমুখ মানুষের নানা ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেসবিহীন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হয় কি, হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না। ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর-ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নম্বর হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। অতিরিক্ত বাস ভাড়া নেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত বাস ভাড়ায় নিচ্ছে পরিবহনগুলো, তবে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে, সে ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমরা 2টা কাউন্টারে দেখেছি 790 টাকার জায়গায় তারা 750 টাকা নিচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কাগজ আছে, আমরা কাগজ দেখেছি। ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় নিহত বর, কনে সহ 14 জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই বৃহস্পতিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহগুলো হস্তান্তর করা হয়। নিহত 14 জনের মধ্যে বর, তার বাবা, ভাই বোন, ভাবি, ভাগ্নে, ভাগ্নি সহ একই পরিবারের 9 জন। সকালে রামপালে মাইক্রোবাস ড্রাইভার এবং জুমা নামাজের পরপরই মোংলার নিহতদের দাফন সম্পন্ন হয়েছে।
সরকার নির্ধারিত সময়ে কর্মকর্তারা অফিস না করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের 180 দিনের পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা শেষে একথা বলেন তিনি। এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন এবং হাসপাতালের অপরিচ্ছন্নতা দূর করতে 6 ঘন্টার আলটিমেটাম দেন মন্ত্রী। লালমনিরহাটকে আমি আলোকিত করতে চাই। সামাজিক অপরাধ যেগুলো, বিশেষ করে মাদক, ক্যাসিনো, বাল্যবিবাহ, যৌতুক, এগুলোর বিরুদ্ধে আমরা কিছু মেসেজ দিয়েছি। ওনাদের যে 180 দিনের কর্মসূচি আমি দিয়ে গেছি, সেটার কিছুটা ফলো আপ করলাম। মাননীয় প্রধানমন্ত্রী যদি 9টার সময় অফিস করতে পারে, এখন উপজেলা জেলা লেভেলে যদি কেউ না করে, এই গড়িমসি থাকে, আমাদের কাছে তথ্য থাকলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে করা বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থ বিরোধী গোলামির চুক্তি বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সকালে রাজধানী পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার ফোরাম আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। আনু মোহাম্মদ বলেন, বিএনপি সরকারের উচিত হবে এই চুক্তি অনুমোদন না দেয়া। চুক্তি কার্যকর হলে বাংলাদেশ সর্বক্ষেত্রে আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়বে জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব তা বাতিল করতে হবে, নয়তো দেশের নিজস্ব উৎপাদন যেমন কমবে তেমনি যে কোনো আমদানি রপ্তানির জন্য আমেরিকার উপর নির্ভরশীল থাকতে হবে বলেও জানান তিনি। বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, মানে বাংলাদেশের লোকজন যে চুক্তিটা করেছে, এটা যে পরিস্থিতিতে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে, এটা উপনিবেশ, একটা উপনিবেশিক ব্যবস্থার মধ্যে উপনিবেশের যতটা অটোনমি থাকে, সেই অটোনমিও থাকবে না এটার মধ্যে। মানে তাদের কথা মতো আমাদের তাদের প্রয়োজন অনুযায়ী তাদের কর্মসংস্থান বৃদ্ধির জন্য সবকিছু আমদানি করতে হবে এবং রপ্তানি করতে হবে তাদের প্রয়োজন অনুযায়ী। যুক্তরাষ্ট্র থেকে চাপ যতটা ছিল, অন্তর্বর্তী সরকারের উৎসাহ ছিল তার চাইতে বেশি। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ যে সংসদের প্রত্যাশা করেছিল, সেই সংসদের যাত্রা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম। শুক্রবার সকালে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের উদ্যোগে গরিব ও দুস্থদের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই দেশ এগিয়ে যাবে। জনগণের কাছে বিএনপি নির্বাচনে যে ইশতেহার ঘোষণা করেছিল তা দ্রুতই বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের উন্নয়ন ও নাগরিক সুবিধার জন্য নগরবাসীর সহযোগিতা কামনা করেন প্রশাসক আব্দুল সালাম। 1 মাসের মধ্যেই কিন্তু তিনি অনেক কাজ করেছেন। জনগণের মধ্যে অনেক আশা সঞ্চার হয়েছে যে তার দ্বারা সম্ভব হবে এবং তিনি সেটা চেষ্টাও করছেন। আমাদের যে সমস্ত কমিটমেন্ট ছিল, আপনার মহিলাদের মহিলা কার্ড, ফ্যামিলি কার্ড, দেখেন 1 মাস পূর্ণ হওয়ার আগেই সেটা জনগণের হাতে তিনি পৌঁছে দিয়েছেন। অনেকেই মনে করেছিলেন এটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু অবাস্তবটাকে বাস্তব করার দাবি হলো তারেক রহমান। ইনশাআল্লাহ বাংলাদেশের আজকে যে সমস্ত সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলো তার হাত ধরে সমাধান হবে। অমর একুশে বইমেলার শেষ শিশু প্রহর তেমন জমে ওঠেনি। শুক্রবার সকাল থেকে কিছুটা শিশু কিশোরের উপস্থিতি দেখা গেলেও বিক্রেতারা বলছেন আশানুরূপ বিক্রি হয়নি। এতে বড় ধরনের ক্ষতির শঙ্কার কথাও জানাচ্ছেন তারা। তবে শিশুদের বইমেলায় নিয়ে আসতে পেরে খুশি অভিভাবকেরা। বিস্তারিত জানাচ্ছেন তরিকুল ইসলাম। বই মানেই নতুন পৃথিবীর দরজা, কল্পনার ডানা মেলে উড়ে যাওয়ার এক অনন্ত আকাশ। সেই আকাশ ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রতি বছর শিশু কিশোররা আসে অমর একুশে বইমেলায়। তবে মেলার শেষ শিশু প্রহরে প্রত্যাশার সেই কোলাহল যেন কিছুটা ফিকে। শুক্রবার সকাল থেকে শিশু কিশোরদের উপস্থিতি দেখা গেলেও অনেক স্টলে ছিল অপেক্ষার দীর্ঘশ্বাস। রঙিন গল্পের বই, ছড়ার বই, কমিক্স কিংবা বিজ্ঞান কল্পকাহিনী, শিশুদের জন্য সাজানো অসংখ্য বই। তবু বিক্রেতারা বলছেন এবারের শেষ শিশু প্রহরে বিক্রি আশানুরূপ হয়নি। মেলার শেষ সময় এসে বিক্রির আশায় থাকলেও সেই প্রত্যাশা অনেকটাই অপূর্ণ রয়ে গেছে। লসের উপর লস হবে এটা, মানে আমরা যে এইটা তৈরি করছি আমাদের ঘরটা, এইটার খরচটাই উঠবে না। তবে বিক্রি কম হলেও শিশুদের উচ্ছ্বাসে কমতি নেই। বায়োস্কোপ আর পাপেট শোতে মুগ্ধতায় হারিয়ে যাচ্ছে তারা। কেউ নতুন গল্পের বই খুঁজছে, আবার কেউ কেউ বই হাতে পেয়েই ডুবে যাচ্ছে রঙিন ছবির পাতায়। আমার
আব্বু এবং আমার মামামের সাথে এই বইমেলায় এসেছি। বইমেলায় আসতে অনেক ভালো লাগে, নতুন নতুন বই পড়তেও ভালো লাগে। আমার রূপকথার বই পড়তে ভালো লাগে, ভৌতিক গল্প পড়তে ভালো লাগে। শিশুদের এই আনন্দের সঙ্গী হতে পেরে খুশি অভিভাবকরাও। ডিজিটাল সময়ের ভিড়ে সন্তানদের বইয়ের জগতে টেনে আনতে তারা ছুটে এসেছেন মেলার শিশু কর্নারে। বাচ্চাকে নিয়ে আসলাম, আমি প্রতিদিনই চেষ্টা করি ওকে ঘুমাতে যাওয়ার আগে যে বাবা তুমি একটু একটা মজার বই পড়ো। স্কুলের যে বই, পাঠ্য বই, ওর মধ্যেই আটকে গেছি। কিন্তু তবে আমার মনে হয় এখনকার গার্ডিয়ানরা অনেক সচেতন, ওরা বই দেয় বাচ্চাদেরকে। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, বদলেছে বিনোদনের ধরনও। তবু বইয়ের গন্ধ, কাগজের স্পর্শ আর গল্পের টানে প্রজন্মের পর প্রজন্মকে এখনো ডেকে যায় অমর একুশে বইমেলা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অমর একুশে বইমেলা নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজকের এই মেলার সার্বিক চিত্র কেমন দেখছেন? তাসনুবা, প্রকৃতিতে চলছে বসন্তের একদমই শেষ এবং আজকে আকাশ একটু মেঘলা আছে। তো সব মিলে কিন্তু যেই আবহাওয়ার কথা বলি এবং বইমেলার পরিবেশের কথা বলি, যেই বসন্তের যেই ঘ্রাণ, বইয়ের মলাটের যে ঘ্রাণ, বইয়ের পাতার যে ঘ্রাণ এবং আর কিছুক্ষণ পরে ইফতার, এবং সব ঘ্রাণ কিন্তু মিলেমিশে এক অনিন্দ্য এক আবহাওয়া তৈরি করে। তো আমরা আছি এই মুহূর্তে অমর একুশে বইমেলা প্রাঙ্গণে। তো এখানে আমরা আসলে বইমেলাতে যখন ঢুকেই আমরা কয়েকটা নতুন বই, বিশেষ করে নতুন কি কি বই আসছে, এটি কিন্তু সবার আগ্রহের তুঙ্গে থাকে। তো আমারও সেই আগ্রহটা ছিল, আমিও কিন্তু আসলে নতুন বই কয়েকটি দেখলাম। আসলে আমার কাছে দেখে মনে হয়েছে অন্যান্য বার থেকে এবার যেই বই প্রকাশিত হচ্ছে অধিকাংশ বই কিন্তু মানসম্মত, কারণ আপনি জানেন যে এক বিশেষ বাস্তবতায় আজকের এই বইমেলা। তো আমরা দেখেছি, আরেকটি ভালো লাগার চিত্র দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে পাঠক যেমনি আসছেন, কিন্তু আমার মনে হয়েছে যে আজকে লেখকের সংখ্যাই বেশি। তো এই মুহূর্তে আমাদের পাশেই দেখছি লেখকরা আসলে আড্ডা দিচ্ছেন, আসলে গল্প করছেন। আমরা তাদের সাথে একটু কথা বলতে চাই যে আপনারা হাতে দেখতে পাচ্ছি একটি নান্দনিক একটি ছড়ার বই, রং পাখিতে ছড়া। তো এই বইটার গল্প শুনতে চাই। এই বইটা এবছর প্রথম মেলায় এলো। আমি তো যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে লেখালেখি করি কম বেশি। আমার প্রথম লেখা প্রকাশ হয় চিহ্ন নামক যে লিটল ম্যাগাজিন, সেটাতে। তো সেখান থেকে লেখালেখি, তারপর বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন সময় লিখেছি। তো অনেক আগের পুরাতন লেখা সংগৃহীত ছিল, আর নতুন করে কিছু লিখে তারপরে এই বইটা এবছর বইমেলায় নিয়ে আসা হলো। এবং এখানে নতুন পুরাতন এবং বিভিন্ন বিষয়ের আর কি বৈচিত্র্যপূর্ণ একটা বিষয় নিয়ে ছড়াটা, মানে বইটা এবার ছাপানো হয়েছে। এই তো সুন্দর। আচ্ছা, আর আমরা কিন্তু অনেক প্রকাশকের সাথেও কথা বলেছি। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন আসলে তারা এবার ব্যবসা করার জন্য বাণিজ্যিক উদ্দেশ্যে তারা বই প্রকাশ করেন। তবে যেহেতু বইমেলার আজকেই শেষ শুক্রবার, আর দুদিন মাত্র হাতে সময় আছে, তো সেক্ষেত্রে আসলে প্রকাশকরা আসলে বলছেন যে এই বছরে যে আসলে তাদের যেহেতু বাণিজ্যিক উদ্দেশ্য ছিল না, সেক্ষেত্রে দেশের যে সাহিত্য সংস্কৃতিকে সম্ভার করতেই তারা এই মেলাতে অংশগ্রহণ করেছে। এবং পাঠকরাও আসলে তাদের অনেকের মুখেই দাবি ছিল যে যাতে ঈদ পর্যন্ত বা ঈদের পর পর্যন্ত আসলে এই মেলাটিকে বর্ধিত করা যায় কিনা। তাসনুবা, আমার কাছে এই ছিল বইমেলার সবশেষ পরিস্থিতি। মনির, আপনাকে ধন্যবাদ। ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী রাজধানীর মাংসের বাজার। সরবরাহ সংকটের অজুহাতে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। এখনও স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। তবে ঈদের অন্যতম অনুষঙ্গ সেমাইয়ে দাম স্থিতিশীল। আর স্বস্তি রয়েছে সবজির বাজারেও। রাজধানী বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। ঈদুল ফিতরের আগেই উত্তাপ ছড়াচ্ছে রাজধানীর মুরগির বাজার। সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজি প্রতি 35 টাকা পর্যন্ত বেড়েছে, বিক্রি হচ্ছে 230 টাকায়। পাশাপাশি সোনালী জাতের মুরগির দামও বেড়েছে, কেজি প্রতি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকায়। 2 দিন পরে ব্রয়লার বাড়ছে 1 কেজি 25 টাকা, আর লিয়ার বাড়ছে 20 টাকা, কক বাড়ছে 20 টাকা। 150 টাকা 60 টাকা কেজি থাকলে
তাহলে সবাই সাধারণ মানুষ খাইতে পারি, আমরা সবাই খাইতে পারতো। এখন 220 টাকা কেজি, এখন তো কষ্ট হইতেই আছে। রাজধানীর বেশিরভাগ এলাকায় গরুর মাংস কেজি প্রতি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। অন্যদিকে হাড় ছাড়া মাংস বিক্রি হচ্ছে 950 থেকে 1000 টাকায়। ঈদের সময় তা আরো বেড়ে যেতে পারে। বেড়েছে খাসির মাংসের দামও, বিক্রি হচ্ছে 1250 টাকা পর্যন্ত। 900 টাকা পর্যন্ত গরুর গোশ সারা বছর চান্দাইতে 1250 টাকা রেট আছে সরকারি রেট, কিন্তু আমরা 1200 টাকাও বেশি, 1220 টাকাও বেশি। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে দাম। গলদা চিংড়ি আর ইলিশের চাহিদা একটু বেশি থাকায় কেজিতে দাম বেড়েছে 300 টাকা পর্যন্ত। তেল পায় না, গাড়ি ভাড়া আসে না, যায় না, ধরে গাড়ি ভাড়া ডবল, এর লেগে 200 টাকা বাইরে গেছে মাছে। আগে আমরা এগুলা 1300-1200 কিনতাম, এখন আমরা 1450-1500 টাকা কিনুন লাগে, কারণ ঈদের জন্য একটু বাড়তি দাম। যেখানে 1000 টাকা কেজি একটা মাছ, তারা এখন 1500 বা 2000 টাকা বিক্রি করে। সিন্ডিকেট এটা থাকবে, এটা আমাদের দেশে আগেও ছিল, এখন থাকবে। এটা আসলে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করা দরকার সরকারের। আর এখনো স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। কবে নাগাদ স্বাভাবিক হবে তাও জানেন না বিক্রেতারা। ডিলার আছে, এরা তো তেল ঠিক মতো দিচ্ছে না, 5 লিটার তেল চাইলেই নাই। গত 2-3 সপ্তাহ ধরে আমরা সয়াবিন তেল পাই না, আমাদের আগে যেগুলো ছিল ওইগুলোই আমরা সেল করতেছি। তবে দাম বাড়েনি কোনো সেমাইয়ের। খোলা লাচ্ছা সেমাইয়ের কেজি বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। বিভিন্ন ব্র্যান্ডের ছোট আকারের প্যাকেটজাত লাচ্ছা সেমাই কেনা যাবে 45 থেকে 70 টাকা দরে। এছাড়া বাংলা সেমাই নামে পরিচিত সাধারণ মানের সেমাই কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। প্যাকেট লাচ্ছা হলো পিনসেটটা আধা কেজি 140 টাকা, অলিম্পিয়া আছে একটা 390 টাকা, আর একটা আছে 270 টাকা। এদিকে রোজার শুরুতে ঊর্ধ্বমুখী থাকলেও বর্তমানে স্থিতিশীল রয়েছে সব ধরনের সবজির দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশে জমে উঠেছে কেনাকাটা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও জয়পুরহাটে কেনাকাটায় ব্যস্ত মানুষ। সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনা। পছন্দের পোশাক কিনতে পেরে একদিকে যেমন খুশি ক্রেতা, অন্যদিকে বিক্রি বাড়ায় দোকানীদের মুখে ফুটেছে হাসি। তসলিম আহমেদ ও মিলন রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদ সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপণী বিতান ও কাপড়ের দোকানগুলোতে ক্রেতারা ভিড় করছেন। মেয়েদের জামা কিনছি, আর ছেলের জন্য গেঞ্জি কিনছি, কাপড় কিনলাম, টপস কিনলাম, লেহেঙ্গা কিনলাম, থ্রি পিস কিনলাম। আমাদের তো অনেক টাকার পুঁজিপত্র মালটা উঠেছি, এখন এগুলা সামনে আশাবাদী আমরা একটু সেল ভালো করবো। আমাদের সবাই কেনাকাটা মোটামুটি ভালোই দিয়েছে। নির্বিঘ্নে কেনাকাটা করতে, দ্রব্যমূল্য ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট সহ নিয়মিত কাজ করছে পুলিশ ফোর্স বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পোশাক মার্কেটে কোনো ধরনের অবৈধ কোনো পণ্য আছে কিনা, বা কোনো পণ্য যেগুলো দেশে উৎপন্ন হচ্ছে সেগুলো বিদেশি বলে বিক্রি করা হচ্ছে কিনা, বা পণ্যের দাম বেশি রাখা হচ্ছে কিনা, সেই বিষয়গুলো আমরা মনিটরিং করছি। এদিকে জয়পুরহাটের বিভিন্ন শপিং মলে শোভা পাচ্ছে নতুন ডিজাইনের পার্সি ড্রেস, ঘাড়ারা, থ্রি পিস, শাড়ি ও লেহেঙ্গার সমাহার। পছন্দের পোশাক কিনতে ক্রেতারাও যাচাই বাছাই করছেন। যেটা নিয়ে আসছে তার থেকে একটু বাজেটে বাইরে চলে যাচ্ছে। সরকার একটু মনিটরিং করতে আমাদের বাজার ব্যবস্থা থাকে, তাহলে হয়তো বা কাস্টমার আমরা একটু উপকৃত হতাম। প্রাইসটা যেটা থাকে এটা আমাদের গত বছরের তুলনায় এবারে আমাদের প্রাইসটা রিজনেবলের মধ্যেই আছে, যে হাই কোয়ালিটি যে খুব একটা বেশি তা না। আমরা যেভাবে কিনি ওইভাবে বিক্রি করি, হ্যাঁ অল্প কিছু লাভে আমরা ছেড়ে দিচ্ছি। গেল বছরের তুলনায় এবছর বেচা বিক্রি অনেক ভালো বলে জানালেন এই ব্যবসায়িক নেতা। বেশি না, এটা ঠিক আছে কাপড়ের দাম। আর আইন শৃঙ্খলা বাহিনীর যে ব্যবস্থা বলতেছেন সেটা আসলে ভালো আছে এখনো পর্যন্ত। আমরা বাজারে তো খুব ভালোই ব্যবস্থা দেখছি। ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার পাশাপাশি যারা বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। ঈদকে কেন্দ্র করে কোন দ্রব্য সামগ্রী দাম বৃদ্ধি করা যাবে না। স্বাভাবিক যে বাজার প্রক্রিয়া আছে তার মধ্যে দিয়ে সেগুলোর দাম যেভাবে নির্ধারিত থাকে সেভাবে বিক্রি করতে হবে। আমরা যদি কোথাও তার অন্যতা পাই সেগুলো আমরা কঠোর ব্যবস্থা নেব। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। এই সময়টাতে নির্বিঘ্নে কেনাকাটা করতে প্রশাসন সব ধরনের ব্যবস্থা নেবে, এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
জাতীয় স্মৃতিসৌধ শহীদ জিয়া বেগম জিয়ার সমাধিতে স্পিকার ডেপুটি স্পিকারের শ্রদ্ধা ত্যাগের বিনিময়ে গণতান্ত্রিক সংসদ বললেন স্পিকার। মির্জা আব্বাসকে দেখতে এবার কেয়ারের প্রধানমন্ত্রী, উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। এবার রেলের শিডিউল বিপর্যয় হবে না, দাবি মন্ত্রীর। এবং ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধে কংগ্রেসে 250-র বেশি মার্কিন সংস্থা প্রতিষ্ঠানের চিঠি। ইসরায়েল আগের চেয়েও শক্তিশালী, দাবি নেতানিয়াহুর। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।